হ্যালো ফ্রেন্ডস, আমি চয়ন রায়। তো আজকে ক্লাসে আমরা শতকরা শিখব। হ্যাঁ, তো শতকরা শেখার আগে দেখি আমরা শতকরা সম্পর্কে কি জানি সেগুলো শেখার চেষ্টা করি। দেখো, শতকরা যাকে ইংলিশে বলে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ বা শতকরা অর্থাৎ কোনো জিনিসকে 100-র মধ্যে তুলনা করা, যে 100-র মধ্যে জিনিসটা কত হতে পারত। যেমন আমরা বলি 10%, 5%, মানে কি? যেমন ধরো 10% কথার মানে কি? 10% মানে হলে 100-র মধ্যে ওই সংখ্যা বা ওই জিনিস যেটা আমরা হিসাব করছি, ধরো 10% হ্রাস মানে কি? কোনো একটা সংখ্যা যদি 100 হয়, তার থেকে 10 কমে গেল, তার থেকে 10 কমে গেলে কত হয়ে গেল? তাই 90 হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? বা 10% বৃদ্ধি মানে কি? 100-র মধ্যে 100 ছিল, এখন হয়েছে কত? 100 + 10 মানে 110 হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ 100-র মাধ্যমে কোনো জিনিসকে জাস্টিফাই করা বা ব্যাখ্যা করা, যে 100%। আর 100% কথার মানে কি? দেখো, 100% কথার মানে কি? 100/100। কারণ এই শুধু পার্সেন্টেজ মানে বোঝায় 1/100। ওকে, শুধু পার্সেন্টেজ মানে কি বোঝায়? 1/100। তাহলে আমরা কোনো সংখ্যার সাথে আমি যদি লিখি, ধরো একটা সংখ্যা আছে 2, তো 2 সময় লিখতে পারি 2 × 100% লেখা যেতে পারে। কিন্তু আমাকে লিখতে পারি 2 = 100 বা 2 × 100। এটা সম্ভব? কখনোই না, কারণ 2 = 200 হয় না, কিন্তু 2 = 200% হয়। ওকে, আচ্ছা, এবার দেখো এই পার্সেন্টেজকে কিভাবে ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ইউজ করব, কোন ক্ষেত্রে পার্সেন্টেজ ইউজ করলে অঙ্কটা সহজ হবে, বা কোন ক্ষেত্রে কখনো অনুপাতে দেওয়া আছে, অনুপাতে কীভাবে পার্সেন্টেজে ট্রান্সফার করা হয়, বা কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশ থেকে ট্রান্সফার করা হয়, অথবা দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, আমাকে ভগ্নাংশ নিতে হবে। কীভাবে করতে হয় দেখো, কোনো একটা সংখ্যা, একটা ভগ্নাংশ ধরো 1/2 বা 3/4, যা কিছু একটা ধরো, এটাকে আমি যদি শতকরায় নিয়ে এসে কি করতে হয়? 1/2 × 100%, মানে কত? তাহলে কাটাকাটি করলে কত হবে? 50% হবে না? 2 দিয়ে 100 কাটলে 50%। ক্লিয়ার? সিমিলারলি এটাকে যদি তুমি ট্রান্সফার করো, তাহলে 3/4 × 100%, মানে কত হচ্ছে? 4 দিয়ে 100 কাটলে কত হয়? 25, আর 3 × 25 = 75। তাহলে 75% মানে যা, 3/4 ভগ্নাংশ মানেও তাই। সিমিলারলি 1/2 মানেও যা, 50% মানেও তাই। ওকে, তাহলে শোনো, অথবা দেখো এই 3/4 না লিখে যদি কেউ লিখে 3:4, তাও কিন্তু একই কথা। তাহলে দেখো 3/4 75%, অথবা 3:4, এই সবগুলো প্রত্যেকটার মিনিং একই। বোঝা গেছে? কিন্তু এটা হচ্ছে অনুপাতের আকারে লেখা আছে, এটা শতকরা আকারে লেখা আছে, এটা ভগ্নাংশ আকারে লেখা আছে। বোঝা গেল? কখনো আমাদের ভগ্নাংশ আকারে উত্তর থাকতে পারে, কখনো আমাদের অনুপাত আকারে থাকতে পারে, কখনো আমাদের পার্সেন্টেজ আকারে থাকতে পারে। বোঝা গেল? তাহলে আমাদের সব রকম ভাবে ট্রান্সফার করা শিখতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো, আজকে আমরা সুবির দাস মহাশয়ের যে বইটা আছে, সেই বইয়ের শতকরা যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো এক থেকে করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি কিভাবে অ্যাপ্রোচ করা যায়। আর একটা অঙ্ক কখনো দেখবো আমরা একটা ভাবে করতে আসছে, কোনো একটা অঙ্কে থাকলে অন্যরকম অ্যাপ্রোচ নিলাম। কেন নিলাম? কারণ যে অ্যাপ্রোচ নিলে সবচেয়ে বেটার ভাবে অঙ্কটা সলিউশন আসবে, এবং বেটার ভাবে অঙ্কটা বুঝতে পারবো, সেও করার চেষ্টা করবো। ওকে, তাহলে সবাই রেডি তো? দেখো, দেখ কি বলছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? দেখো, আমি অঙ্কটা পার্সেন্টেজ মেথডেও বলবো, ভগ্নাংশ মেথডেও বলবো। তোমাদের যে মেথডটা ইজি লাগে সেই মেথডটা শিখবে। মনে রাখবে, সব ধরনের মেথড শিখে রাখা বেটার, কারণ কোনো অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজ মেথড ভেরি ইজি হয়ে যায়, আর কখনো অনুপাতের মাধ্যমে করলে ইজি হয়। ওকে, দেখো বলেছে কি, যে 15% বৃদ্ধির ফলে কোনো একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? দেখো, 15% বৃদ্ধি, এই কথাটার মানে বুঝতে হবে। 15% বৃদ্ধি মানে কি?
এইটুকের মানে কি হয় যে প্রকৃত সংখ্যা যদি 100 হয় তাহলে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে 15। ওকে, আর বৃদ্ধি পাওয়ার পর কত হয়েছে? বৃদ্ধি পাওয়ার পর হয়েছে কত? 115। এইটা না লিখে আমি যদি বলি বর্ধিত সংখ্যা। ওকে, বোঝা যাচ্ছে তো? দেখো এইভাবে কেন, আগে কথা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আগে মানে বুঝে দেবে যে 15% বৃদ্ধি, এই কথা থেকে কি কি জানতে পারি? এর থেকে জানতে পারি যে কোন একটা সংখ্যা যদি 100 হয় তাহলে সেই সংখ্যাটা বেড়েছে কত? 15 বেড়েছে, আর বাড়ার ফলে কত হয়ে গেছে? 115 হয়ে গেছে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা দেখো, কিন্তু আমরা এইভাবে এইটা শুধু বোঝার জন্য বললাম, পরীক্ষায় অ্যাপ্রোচ এইভাবে করবো না। আমরা কিভাবে অঙ্কটা করবো দেখো। তাহলে দেখো এই 15% বৃদ্ধি হয়েছে, বৃদ্ধির ফলে এমনি পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে কত? 15%, আর বাস্তবে বৃদ্ধি পেয়েছে কত? 60। তাই বলতে পারি যে 15% মানে 60। এবার দেখো যদি 1% মানে কত হয়? 60/15। আর 100% মানে কত হয়? কোন একটা প্রকৃত সংখ্যা মানে কত? 100%। তাহলে 100% মানে কত হয়? 60 × 100/15। কাটাকাটি করো, 15 × 15, 4 × 15 = 60, মানে কত? 400। তাহলে এটাই আমাদের উত্তর। বইতে উত্তর হবে তাহলে কোনটা? বি নাম্বার। বোঝা গেল? চলো নেক্সটটা করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্ক বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। তার মানে 12% পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে কত? 12%, আর প্রকৃত বৃদ্ধি হয়েছে কত? 19.2। বোঝা গেল? বলেছে কি আমাদের কাছে চেয়েছে কি বইটির বর্ধিত মূল্য কত। দেখো 12% বৃদ্ধি মানে কত? পূর্বে মূল্য ছিল 100 টাকা, এখন কত বেড়েছে? কত? 12 টাকা। তাহলে হয়েছে কত? 112 টাকা। তাহলে আলটিমেটলি আমাদের 112% এর মানটাই জানতে চাওয়া হয়েছে। ভালো করে দেখবে কি জানতে চাওয়া হয়েছে, কি দেওয়া আছে। ওকে, তাহলে দেখো 1% মানে কত? 19.2/12, আর 100% মানে কত? 19.2/12 ইন্টু 100%, সরি পার্সেন্টেজ না। দেখো পয়েন্টটা তুলে দাও, পয়েন্ট তুলে নিচে কত আসতেছে? এটা 10 রেটে কেটে দাও, 19 দিয়ে কাটো, সরি 12 দিয়ে কাটো, 12 × 12, তাই কত? 7 × 2 72, 7 এবং 72 মানে কত হচ্ছে? 160। আচ্ছা আমরা সরি, আমাদের তো 100%-এর মান চাইনি, আমি ভুল করলাম, আমাদের চেয়েছে 112%-এর মান, মানে বর্ধিত এইটা চেয়েছে। তাহলে 112% মানে কত? 19.2 × 112/12। পয়েন্টটা তুলে দিলে দেখো নিচে একটা 10 চলে আসে না? দেখো ক্যালকুলেশনে শিখতে হবে, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে ভুল করা যাবে না আমাদের। দেখো ওদের কথা হচ্ছে এটাকে দিয়ে এটা কাটলে কত হয়? 16 না? 16 করে নামতে পারো, 16 × 32, 16কে 16 আর 3 19, 16কে 16 আর 1 17, নিচে একটা 10 আছে না? তার মানে কত? তাহলে এক অঙ্কের পর দশমিক বসবে, তাহলে 179.2। এটা হচ্ছে আমাদের বর্ধিত মূল্য। বোঝা গেছে? ক্লিয়ার? আর 100% কখন বের করতাম? যদি আমাদের বললো প্রকৃত মূল্যটা কত ছিল। ক্লিয়ার? চলো তাহলে আমাদের 2 দাগ হয়ে গেল। তাহলে এর উত্তর কত দাগ হচ্ছিল? সি, 2 সি। নেক্সট অঙ্ক করি। দেখো কি বলছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? দেখো বৃদ্ধির হার বা হ্রাসের হার কে বের করতে হয়? বৃদ্ধি বা হ্রাসের হার কে বের করতে হয়? বৃদ্ধি অথবা হ্রাস, যেটা আমাদের দেওয়া আছে। যদি বৃদ্ধি থাকে বৃদ্ধি লিখবো উপরে, বা হ্রাস থাকলে হ্রাস লিখবো।
বাই পূর্বে কত ছিল, পূর্বে কত, বা পূর্বে এটা কি বলেছে, এটা সংখ্যা তো বা দাম, পূর্বে দাম লিখে দাও, পূর্ব দাম ইন্টু 100%। বুঝতে পারছে? এটা অবশ্যই স্টার দিয়ে খাতার পাশে লিখে রাখো। অঙ্ক যে অঙ্কটার পাশে আমি যে সূত্র লিখছি ওই অঙ্কটার পাশে অবশ্যই সূত্রগুলো লিখে রাখবা, তাহলে পরবর্তীতে তুমি যখন রিভিশন দেবে অঙ্কগুলো তখন এই সূত্রগুলো সঙ্গে সঙ্গে রিভাইজ হয়ে যাবে। ওকে, বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে দেখো কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। তাহলে দেখো বোঝার চেষ্টা করো, পূর্ব দাম কত ছিল, পূর্ব দাম ছিল 180 টাকা, আর এখন দাম কত, এখন দাম হচ্ছে তোমার 216 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়েছে 216 মাইনাস 180 না, মানে 36 টাকা বিয়োগ করলে, তাহলে বৃদ্ধি বা হ্রাসের হার আমাদের দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধির হার কত হবে, বৃদ্ধির হার কত হবে, 36 বাই 180 ইন্টু 100%। ক্লিয়ার? এবার কাটাকাটি করো, 36 একে 36, 5 36 180, 5 একে 5, 5 20 100, তাহলে কত হচ্ছে 20%। বোঝা গেল? দেখো এই অঙ্কগুলো তোমাদের আমি যেভাবে করাচ্ছি এতটা পরীক্ষা হলে তুমি করতে হবে না চাকরি পরীক্ষায়, কিন্তু আমি এগুলো লেখার কারণ হচ্ছে যাতে কিনা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তোমরা যখন করবে, ধরো পরীক্ষা হলে অঙ্কটা যখন আসবে তুমি ডাইরেক্ট দেখবা কি কত টাকা বেড়েছে, 36 টাকা, আয় কত ছিল 180 টাকা ইন্টু কত 100%, এইটুকু ক্যালকুলেশন করতে কতক্ষণ লাগবে, 10 থেকে 15 সেকেন্ড। ক্লিয়ার? কিন্তু তুমি যদি এইটুকু যদি না বোঝো তা ওইটুকু তো পারবে না। ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাই এবার। তাহলে আমাদের উত্তর কত হলো 20%, মানে 3-এর এ দাগ অ্যান্সার। চলে 4 দাগ। তাহলে অবশ্যই পাশেরটা লিখে রাখবা, কোথায় কি সূত্র কেন লিখছি সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, পরের অঙ্কটা বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। আগে দেখো এটা আমি লিখলাম প্রথম সংখ্যা, প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। বোঝার চেষ্টা করো, প্রথম আর দ্বিতীয়কে কম্পেয়ার করা হয়েছে কার সাথে, তৃতীয় জনের সাথে। তাহলে তৃতীয় জনকে আমি যদি জানতে পারি তার মানে কি বাকি দুজনকে জানতে পারবো। তাহলে দেখো যেহেতু পার্সেন্টেজে আমাদেরকে বলে দেওয়া আছে যে এত পার্সেন্ট কম, তাহলে আমি তৃতীয় সংখ্যাকে ধরলাম 100। এবার প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে কত কম, দেখো বলেছে 20% কম। তা 20% কম মানে কত, 100 মাইনাস 20 মানে কত 80 না। আর দ্বিতীয় সংখ্যাটা কত কম, 25 কম, মানে 100 মাইনাস 25 মানে 75। তাহলে দেখো প্রথম সংখ্যা যদি 80 হয়, দ্বিতীয় সংখ্যা 75 হয়, তৃতীয় সংখ্যা 100। এবার দেখো কি চেয়েছে, বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, ভালো করে খেয়াল করবা। দেখো তার মানে প্রথম সংখ্যার রেসপেক্টে দ্বিতীয় সংখ্যার কত বৃদ্ধি বা হ্রাস চেয়েছে না, তো কত হ্রাস আমরা দেখতে পাচ্ছি 5 কম। এবার এটা পার্সেন্টেজে কত কম কিভাবে বের করবো, যত কম সেটা বাই কার রেসপেক্টে জাস্টিফাই করছি, প্রথম সংখ্যার সাপেক্ষে দ্বিতীয় সংখ্যাটাকে। তাহলে প্রথম সংখ্যা কত ছিল 80 ইন্টু 100%। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি করো, যদি 20 টাকা তো 5 হবে, 20 টাকা কত 4 হবে, 5 5 কত 25 বাই 4%। এইভাবে থাকতে পারে। উত্তর কেমন আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটা মিশ্র ভগ্নাংশ করো কত হয়, 4 ছক 24 আর 1 25। তাহলে এগুলো করতে পারো তো, 25কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 4 ছক 24 আর থাকে কত 1, তাহলে লিখবে কত 6 পূর্ণ 1/4%। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, না শিখলে পরীক্ষায় দেখা গেল তোমার এই পর্যন্ত আসলো তুমি এইটাকে কনভার্ট করতে পারছো না, তাহলে কিন্তু উত্তরটা তোমরা পাবে না। বোঝা গেল? নেক্সট, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4-এর ডি দাগ। এবার এসছি 5 দাগ। 5 দাগ একদম সিমিলার। 5 দাগের অঙ্কটা বলছে
বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 20% কম। তাহলে দেখো এখানে আমি বলেছে বাস ভাড়া আর ট্রেন ভাড়া দুটো কার থেকে কম? ট্যাক্সি ভাড়া থেকে। কত পার্সেন্ট কম বলে দেওয়া আছে। তাহলে দেখো আমি কোনটাকে ধরবো? ট্যাক্সি ভাড়াকে ধরবো। ট্যাক্সি ভাড়া, একটা আছে ট্রেন আর একটা আছে বাস। দেখো ট্যাক্সি ভাড়া যদি 100 হয় তাহলে বাস ভাড়া কত কম? ট্যাক্সি ভাড়া থেকে 50% কম। তার মানে কত? এটা 100 মাইনাস 50। আর ট্রেন ভাড়া কত কম? 40% কম। তার মানে 100 মাইনাস 40। তার মানে ট্রেন ভাড়া কত হচ্ছে? 60। এটা কত হচ্ছে? 50। এবার দেখো কি চেয়েছে, যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। এই যে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার শতকরা কত, মানে ট্রেন ভাড়াকে জাস্টিফাই করতে হবে বাস ভাড়ার সাপেক্ষে। দেখো এখানে বলেনি কত বেশি বা কত কম, তা কিন্তু বলেনি, বলেছে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার কত পার্সেন্টেজ। তাহলে দেখো, তাহলে উত্তর কত লিখবা? এটা হবে 60। কাকে কার রেসপেক্টে জাস্টিফাই করছি? বাসের রেসপেক্টে, ইন্টু 100%। বুঝেছো তো কথার মানে? বলেছে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার কত পার্সেন্ট, তাহলে যার রেসপেক্টে জাস্টিফাই করবো ট্রেন ভাড়াকে তাকে নিচে দেবো, ইন্টু 100%। এটাতে এটা কাটলে কত? 2 না? তার মানে কত হচ্ছে? 120%। তার মানে কি ট্রেন ভাড়া বাস ভাড়া 120%। বোঝা গেল? তাহলে উত্তর হবে কত? 120। শতকরা 100 কত চেয়েছিল, তাহলে আমাদের উত্তর হবে কত? 120, অর্থাৎ সি দাগ। এবার হচ্ছে 6 দাগ। দেখো 6 দাগ, দেখো বলছে কি যে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটাই হয়। তুমি একটা খেয়াল করো, কোন একটা সংখ্যা যার 75%-এর সাথে কোনো কিছু একটা যোগ করলে হয় কত? 100% হবে নিশ্চয়ই। কোন একটা সংখ্যা মানে কত? 100%। তার 75%-এর সাথে কত যোগ করলে? তাহলে নিশ্চয়ই এটা 25% যোগ করলে হয়েছে। 75%-এর সাথে নিশ্চয়ই 25% যোগ করলে কত? 100% হয়। তা এই তাহলে খেয়াল করে রাখো, ওরা বলেছে যে 75-এর সাথে 75% যোগ করা হয়েছে। তার মানে কি এই যে 25% যে সংখ্যা, মানে 25% যে পার্সেন্টেজটা, এটা কত ডিফাইন করছে? 75%-কে। তার মানে এই 25% মানে আমরা বলতে পারি যে 75। তাহলে 1% মানে কত হয়? 75/25। আর 100% মানে কত হয়? 75 ইন্টু 100/25। কত হয় বলো? এটা দিয়ে কাটলে কত? 3। তার মানে 300। বোঝা গেল? তোমরা যদি এই অঙ্ক এইভাবে না করে এক্স ধরেও করতে চাও তাও হবে, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা একটু বেশি করতে হবে, ক্যালকুলেশন বেশি করতে হবে। বোঝা গেল? না বুঝতে পারলে আমি যা যা বললাম এগুলো আবার একটু রিভাইজ করে দেখবে টেনে। ওকে ওকে, তাহলে এরপরটা আসি। তাহলে এরপরে আসছি আমরা 7 দাগের অঙ্কে। বলছে এক্স এর 20% সমান সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? দেখো 7 দাগ, এক্স এর 20% সমান কত দেওয়া আছে? কত? ওয়াই এর 30% বা 30%। এই তো। তাহলে দেখো তো, এটা মানে এই লেখা আছে না, এক্স গুণ 20% সমান সমান ওয়াই গুণ 30%। দেখো দুই সাইড থেকে পার্সেন্টেজ কেটে দিতে পারি। তাহলে দেখো কত? 20x সমান সমান 30 হয় না? দেখো আমি ভেঙে ভেঙে করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। যারা ভালো পারো তাদের কাছে তো এগুলো খুব সোজা লাগবে, আর যারা একটু দুর্বল তারা কি করে? তাদের পক্ষে একটু সুবিধা হবে বুঝতে। ওকে, তাহলে দেখো এই শূন্য কেটে দেয়। তাই এখানে দেখো 2x সমান কত হচ্ছে? 3y না? আমাদের কাছে কি জানতে চাইছে? y সমান সমান x এর কত পার্সেন্ট না? তাহলে এখানে দেখো তো y 3y মানে কত? 2x। তো আমি y টাকে রাখতে চাই, তাহলে y মানে কত হচ্ছে? 2/3 ইন্টু x না? এবারে 2/3 কে পার্সেন্টেজে নিয়ে যাও। তা কি বলেছিলাম? পার্সেন্টেজে নিয়ে কি করতে হয়? ইন্টু 100% করে দেবো।
ইন্টু এক্স রয়েছে, তার মানে কত হচ্ছে দেখো তো 200/3% এক্স না? দেখো আমাদের উত্তরে কি দেওয়া আছে, উত্তরে 200/3% রয়েছে, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? অথবা এটাকে তুমি ভগ্নাংশে নিতে পারতে, ভগ্নাংশ নিলে কত হতো 66/2/3% অফ এক্স। ক্লিয়ার তো? হ্যাঁ, না বুঝতে পারলে আবার রিভাইজ দিবে যে আমি কিভাবে কিভাবে বলেছি। আর তারপরে যদি তোমরা না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, এক একটা ডাউট ক্লাসে তোমাদের সেই ডাউটগুলো সলভ করা হবে। আমি সেগুলো টুকে রাখবো যে এইখানে একজনের এই যে প্রবলেম পেয়েছি আমরা, সেই প্রবলেমগুলো ফিরে আরেকবার করে ডিসকাস করব। ওকে, প্রত্যেক সপ্তাহে সেটা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এরপর আসি আমরা নেক্সট অঙ্কে। বলছে x মাইনাস ওয়াই এর 50% সমান সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান সমান x এর কত শতাংশ? একদম সিমিলার অঙ্ক। x মাইনাস ওয়াই এর 50%, x মাইনাস ওয়াই তার 50% সমান সমান x প্লাস ওয়াই এর 30%, x প্লাস ওয়াই তার 30%। দেখো দুই দিক থেকে পার্সেন্টেজ বাদ দেওয়া যায়, তাহলে কি হয়, শূন্য শূন্য কেটে যায়, লিখতে পারি 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। কত হচ্ছে 5x মাইনাস 5y সমান কত 3x প্লাস 3y। 5x এর থেকে 3x বাদ দিলে কত থাকে, সরি x গুলো এক সাইড নিয়ে নাও, সাইজে কি আমাদের কাছে y সমান আছে, তাহলে y গুলোকে এই সাইড নাও। হ্যাঁ, তাহলে মাইনাস 5y প্লাস 3y ডিফারেন্স কি হয়, মাইনাস 3y হয় না, সমান সমান 3x এই সাইডে আসে আর এই সাইড থেকে 5x এই সাইডে কত, তাহলে মাইনাস 5x এ গেল না, হচ্ছে কত মাইনাস 8y কত মাইনাস 2x। এই দুই দিক থেকে মাইনাস মাইনাস ডিলিট হয়ে গেল। আমি চাই y কে, তাহলে y সমান কত হচ্ছে 2/8 ইন্টু এক্স, মানে কাটাকাটি করলে কত হয় 1/4, মানে y সমান কত 1/4x। শেষে কি y সমান x এর কত শতাংশ, 1/4 মানে কত 1/4 ইন্টু 100%, তার মানে কত, এটাকে এটা গেলে কত 25 না, তাহলে উত্তর কত হবে 25% অফ এক্স। বুঝতে পেরেছো, উত্তর কত হবে 25%। না বুঝলে বলো, অবশ্যই বলবে। হ্যাঁ, কমেন্ট সেকশন। এরপরে আসি আমরা নেক্সট অঙ্ক। বলছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? খেয়াল করো, একজন ব্যক্তির বেতন 1 টাকা আছে আর ভাতা, এই ভাতা আছে তার কি, তার যা বেতন তার বেতনের 140%। তার মানে দেখো আমি যদি তার বেতনটাকে 100 ধরি, কারণ পার্সেন্টেজের অঙ্ক হচ্ছে 100 ধরাটা সুবিধাজনক, তাহলে তার ভাতা কত হবে, ভাতা হচ্ছে 100 ইন্টু 140% না, তাহলে দেখো তো আলটিমেটলি সে 140ই তো হয়। যদি বলো কি করে, তাহলে 100 ইন্টু 140/100 না, পার্সেন্টেজটা নিচে চলে আসে, এটা কেটে যায়, মানে 140। বোঝা গেল? এবার দেখো তাহলে মোট কত হচ্ছে, এই টাকাটা সে বেতন পায়, এই টাকাটা সে ভাতা পায়, তাহলে মোট বেতন সে কত পায় 100 যোগ 140 মানে কত 240 টাকা পায়, 240% হিসেবে। মানে তুমি বলতে পারো 100% যদি তার বেতন হয়, তার ভাতা আসে 140% আর তার মোট বেতন হয় 240%। ক্লিয়ার? এবার দেখো এই যে 240% আমরা যেটা পেলাম, এই 240 মানে কাকে কত টাকা রিপ্রেজেন্ট করছে, 36,000 টাকা। তাহলে মানে 240 মানে কত 36,000 টাকা, তাহলে 1 মানে কত 36,000। দেখো তোমরা যদি চাও এখানে পার্সেন্টেজ দেবো কোনো অসুবিধা নেই, কারণ অঙ্কের তার সাথে কোনো অসুবিধা নেই, বাই 240 আর কত 100%। চাইছি কি মূল বেতন, মূল বেতন মানে এটা বেতনটা কত, তাহলে 100 ছিল তো, তাহলে 100% মানে কত হবে 36,000 ইন্টু 100/240। কাটাকাটি করার চেষ্টা করো, এই 0 0 কেটে দিলাম, 12 কাটলে 2, 12 কাটলে হচ্ছে 3000, আর এর দিয়ে কাটলাম কত হচ্ছে 5,
3 5 কত 15,000 টাকা। ওকে, তার মানে কি ওই ব্যক্তির মোট বেতন আছে, দাগ নাম্বারটা কত ছিল 9 দেখো, তার মানে হচ্ছে ওই ব্যক্তির বেতন কত ছিল 15,000 টাকা, আর ভাতা দেওয়ার পর তার বেতন হয়েছিল কত 36,000 টাকা। বোঝা গেল তো? ক্লিয়ার? দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত? বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে ট্রেন ভাড়া, একটা হচ্ছে বাস ভাড়া। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তার মানে ট্রেন ভাড়াটা কি বেশি, কার থেকে বেশি? বাস ভাড়ার থেকে বেশি। তার মানে বাসের উপর ডিপেন্ড করছে। আমি যদি বাস ভাড়াকে 100 ধরি, তাহলে ট্রেন ভাড়া কত হবে 100 যোগ 60 মানে কত 160। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, তাহলে আমরা একটা জিনিস পেলাম, ট্রেন ভাড়া 160 টাকা হলে বাস ভাড়া 100 টাকা। বলেছে কি যে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। এই যে বাস ভাড়াটা ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, তা আমরা দেখতে পাচ্ছি যে 60 টাকা কম, কিন্তু আমরা তো চাই পার্সেন্টেজ হিসেবে। তাহলে দেখো কার রেসপেক্টে বাসের ভাড়া কত কম, কার থেকে? ট্রেন ভাড়ার থেকে। তাহলে ট্রেন ভাড়ার থেকে হলে কি ট্রেন ভাড়া দিয়ে ভাগ করব ইনটু 100%। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি করি, যদি তুমি 20 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে 3, আর 20 দিয়ে কাটলে কত হবে 8, 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে কত 25, তারপরে কত হচ্ছে 3 25 75 বাই 2%, 75 বাই 2 মানে কত 37.5%। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে উত্তর দেখো, আমাদের দেখো এখানে উত্তর কিন্তু আমরা জানিছি দশমিকে, ওরা দশমিকে আনে নাই, ওরা কি আনেছে এটাকে 37.1/2% লেখা যায়। কারণ দেখো এই যে 75কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত হয়, 3 দুগুণী 6, 1 5, 3 7 দুগুণ 14, 1 পয়েন্ট নাও 0, 5 দুগুণী 10। বুঝছে? আর তুমি যদি চাও যে না আমি দশমিকে না রেখে ভগ্নাংশে রাখবো, তাহলে এই 37.1/2 হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো এরপর আমরা নেক্সট অঙ্কে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। তার মানে খেয়াল করো 11 দাগ, 160-এর 15%-এর সাথে আমি ধরলাম 160-এর 15%, তার সাথে কত যোগ করতে বলেছে, ধরলাম আমি এটা x যোগ করে দিছি, যোগ করার পরে কত অ্যান্সার এসছে, অ্যান্সার এসছে 240-এর 25%। বুঝতে পারলে এই পর্যন্ত? ক্লিয়ার? তো আমাদের চাইছে কি x এর মানটাতে বের করতে হলে অঙ্ক শেষ। তাহলে দেখো তো x মানে কত হচ্ছে 240 গুণ 25 বাই 100। দেখো এই পুরোটাকে ধরে আমি এই সাইড নিয়ে আসি, তো এই পুরোটাই কি ছিল প্লাস ছিল না, এই সাইডে আসলে মাইনাস হয়ে গেল, 160 গুণ 15 বাই 100। কাটাকাটি করে দাও। দেখো এখানে 20 দিয়ে কাটছি, আর 20 দিয়ে কাটলে কত হয় 5, এখানে 25-কে 25, এখানে 4, 4 দিয়ে কাটলে কত হয় 60, এর দিয়ে 5 দিয়ে কাটলে 3, তার মানে কত হচ্ছে 60 মাইনাস 24 মানে 36। তাহলে কত যোগ করলে হবে 36 যোগ করলে হবে, অ্যান্সার কত হবে বি দাগ। বুঝতে পেরেছো? 12 দাগ দেখো, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। খেয়াল করো, একজন অরুণ আর একজন হচ্ছে বরুণ। অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি, মানে কার থেকে বেশি, বরুণের থেকে বেশি। তাহলে বরুণকে 100 ধরবো, হ্যাঁ কত বেশি, অরুণ 30 বেশি, তাহলে 100 সাথে 30 যোগ করে দাও, মানে কত হচ্ছে 130। এবার খেয়াল করো, তার মানে আমি জানলাম অরুণে যদি 130 টাকা হয় তাহলে বরুণ 100 টাকা। এবার দেখো বলেছে কি যে, বলেছে কোথায় গেল, অরুণের আয় বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের যে আয়টা এই অরুণের থেকে কত কম, তাহলে কার রেসপেক্টে জাস্টিফাই করবো, অরুণের রেসপেক্টে। দেখো সাধারণত আমাদের মনে ধারণা আসতে পারে যে এর থেকে এ যদি 30 বেশি হয় তাহলে নিশ্চয়ই এর থেকে এ 30 কম হবে, কিন্তু পার্সেন্টেজ হিসেবে তা হয় না। তার কারণ কি, পার্সেন্টেজ ডিপেন্ড করে কি তুমি কার রেসপেক্টে জাস্টিফাই করছো, এর রেসপেক্টে জাস্টিফাই করছো না এর রেসপেক্টে জাস্টিফাই করছো। বোঝা গেছে? ওই জন্য পার্সেন্টেজের হিসেবে চেঞ্জ আসে।
তো দেখো এর থেকে এ কত কম, 30 কম, 30 কম, কিন্তু কার থেকে কম, অরুণের থেকে কম। অরুণের সাথে হিসাব করতেছি, ইন্টু 100%। কাটাকাটি করো এবার, এই শূন্য শূন্য কেটে দেয়, তার মানে 300/13%। আগে দেখবো উত্তরটা কোন ভাবে দেওয়া আছে। উত্তরটা দেওয়া আছে আমাদের পয়েন্টে। দেখো কাটা 13 দুগুণী 26, থাকে কত 4, 4 শূন্য 3 13 39, হাতে থাকে 1, 1 শূন্য যায় না, তাহলে আরেকটা শূন্য নিতে হবে, তাহলে কত হয় 100। 100 যদি হয় 7 13 91, 91 আরো তো থাকবে, আমাদের দরকার নেই, 2 পয়েন্ট পর্যন্ত আনলে হচ্ছে। ওকে, তাহলে 23.07%। বুঝতে পারলে? দেখো তারপরে দেখো 13 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, বিভিন্ন রকম ভাবে করা যায়। দেখো আমরা কি করছি, বলছি চিনির মূল্য 20% বাড়লো। এই দেখো 20% বাড়লো, এই 20%কে আমরা ভগ্নাংশে নিতে পারি। আমি প্রথমেই বলেছিলাম যে কোনো কোনো অঙ্ক আমরা ভগ্নাংশে না করে, সরি পার্সেন্টেজে না করে ভগ্নাংশে করার চেষ্টা করব। ক্লিয়ার? এই অঙ্কটা যেভাবে আমি এখন করছি তার থেকে সহজভাবে করা যেতে পারে, কিন্তু যেভাবে আমি শেখাচ্ছি সেভাবে তোমাদের শিখতে তখন অনেকটা সোজা হবে। দেখার চেষ্টা করো। 20% মানে কত, 1/5 টাকা, মানে 1/5। কারণ কি, কারণ দেখো 20/100 তো মানে 1/5। ওকে, এবার দেখো বোঝার চেষ্টা করো কি বলছে। চিনির মূল্য, এখানে লেখো মূল্য, এখানে লেখো ব্যবহার, আর এখানে লেখো খরচ। তাহলে দেখো চিনির মূল্য আমি ধরলাম যেহেতু 20% বেড়েছে মানে 1/5, তার মানে আগে 5 টাকা ছিল। আর যদি শোনো এখানে যদি বেড়ে যায় না তাহলে এর সাথে যোগ করবা, যদি কমে যায় তাহলে এর থেকে বাদ দিব উপরেরটা। তাহলে দেখো বেড়েছে তো, তাহলে মানে 5 থেকে 6 হয়ে গেছে না। ক্লিয়ার? ছিল 5 টাকা, হয়ে গেছে এখন কত, 6 টাকা। ওকে, এবার দেখো বলেছে কি চিনির মূল্য অপরিবর্তিত রাখতে হলে, মানে তোমাদের যে খরচটা হবে সেই খরচটা কি কনস্ট্যান্ট থাকবে, আগে যা ছিল এখনো তাই হবে। কাজ করবা, এই 5 আর 6 লসাগু বা 5 আর 6 কে দিয়ে ভাগ করা যায় যে কোনো একটা সংখ্যা এখানে ধরে নাও। 5 আর 6 লসাগু 30 হয়। আমি যদি 30 টাকা ধরে নিই, যে আগে 30 টাকা খরচা করতো এখনো তাহলে 30 টাকা খরচা করবে। তোমরা এটা ভেবে না যে 30,000 করে কোথা থেকে আসলো। সবচেয়ে সুবিধাজনক কি, এই দুটো থেকে গুণ করে দাও, এখানে গুণ করে বসিয়ে দাও। ওকে, এবার দেখো 5 টাকা করে কেজি ছিল, 30 টাকা তাহলে কয় কেজি পেতাম, নিশ্চয়ই 30/5 মানে 6 কেজি পেতাম। কথা বুঝতে পেরেছো? 5 টাকা করে যদি কেজি হয় তাহলে 30 টাকা কয় কেজি পাই, দেখো মানে 5 টাকায় পাওয়া যায় কত, 1 কেজি। তাহলে 1 টাকায় কত, 1/5, আর 30 টাকায় পাওয়া যায় কত, 30/5 মানে 6। আর এখন দেখো পরে পরে কি, চিনির কেজির দাম কত, 6 টাকা যদি হয় তাহলে 30 টাকা কেজি হবে, 5 কেজি না। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে আগে যদি 6 কেজি পেতো খেত ব্যবহার করতে, এখন কত, 5 কেজি ব্যবহার করছে। ক্লিয়ার? তাহলে দেখো তো ব্যবহার কি বেড়েছে না কমেছে, চিনিও নিশ্চয়ই কমে গেছে। কত কমেছে, 1 কেজি কমেছে না। তাহলে 1 কেজি কমলো, আর বৃদ্ধি বা হ্রাস কার উপর ডিপেন্ড করে, আগেরটার উপর। তা আগে কত, 6 ইন্টু 100%, এটা করলে কত হবে, দেখো 50, এটা কাটলে 3, তাহলে 50/3। এটাকে যদি ভগ্নাংশ না কত, 16/2/3% হ্রাস। তার মানে দেখো 20% যদি চিনির দাম বাড়াই দিই, তাহলে 16/2/3% যদি আমি চিনির ব্যবহারও কমাই দিই, তাহলে আমাদের দামের কোনো পরিবর্তন হবে না। কথা বুঝতে পেরেছো? ওকে, এইভাবে করার চেষ্টা করবে। প্রথম প্রথম মনে হবে খুব টাফ, কিন্তু এইভাবে তুমি যদি অঙ্কগুলো করার চেষ্টা করো, এরপরে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে লাভ ক্ষতি, তারপর তোমার অনুপাত সমানুপাত, যে কোনো চ্যাপ্টারে এগুলো তোমরা ইউজ করতে পারবে, খুব সহজে অনেক অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে ওরা নেক্সট অঙ্কের দিকে যাই। আর যদি না বুঝতে পারো টানিয়ে দেখবা কোথায় কোথায় আমি কি বলছিলাম, সেগুলো খেয়াল করবা, দেখে বুঝে যাবে। তারপরে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই ডাউট ক্লাসে সলভ করে দেবো। 15 দাগে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত বৃদ্ধি ও পরিবর্তন হলো। 15 দাগ দেখো, আগে বেতন ছিল কত, 100 টাকা,
15% বেড়েছে মানে কি 100 থেকে কত হয়ে গেছে 15%, তো সরি 20%, তাহলে 20% বেড়ে মানে এর উপর তো 20% বেড়েছে, মানে কত 100 ইন্টু 120% না, দেখবে এটা মানে 120 হয়, বোঝা গেল। তারপরে কি এর উপরে আবার 20% হ্রাস হয়েছে, 20% হ্রাস মানে কি এই 120, আর 20% হ্রাস মানে কি না কোন একটা জিনিসের 20% হ্রাস হয়ে যায় মানে কমে গেল 20%, রইল কত 80%, তার মানে কত 120 ইন্টু 80%, মানে কত 120 ইন্টু 80/100, তার মানে কত 8 বরং 96। তাহলে খেয়াল করো আগে যে বেতন ছিল 100 টাকা বেতন, তো হ্যাঁ এখন সেই বেতন কত হয়েছে 96 টাকা, তাহলে কি কমে গেছে, তো এইখানে যা যা ঘটেছে আমার জানার দরকার নেই, আগে ছিল 100 টাকা এখন হচ্ছে 96 টাকা, তাহলে হ্রাস পেয়েছে না 4 টাকা। এবার দেখো 4/100 ইন্টু 100%, তাহলে 4%। দেখো তোমাদের যারা যারা অঙ্ক একটু ভালো পারো তোমাদের কাছে মনে হতে পারে যে এগুলো কেন লিখছে, একবারে তো বোঝা যাচ্ছে 4% হয়, তাই না? কিন্তু যারা যারা একটু বুঝতে কম পারো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, ওকে? কারণ আমি নিজে টিউশনি পড়াই, তো দেখি এইসব ছোট ছোট সমস্যার জন্য অনেক ছেলেমেয়েরা অঙ্ককে খুব ভয় পায়। হ্যাঁ, যে এইখান থেকে এটা কেন হয়েছে, আমি তো বলেছিলাম আগে কত হ্রাস বাই কত আই কত ছিল ইন্টু 100%, বোঝা গেছে? তো এই জন্য আমি এখানে লিখে লিখে পড়াচ্ছি, ওকে? তাহলে বুঝতে পেরেছো 4% হ্রাস হবে। দেখো 16 দাগে কি আছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? আচ্ছা খেয়াল করো 10% সঞ্চয়, এইটুক কথা শোনার সঙ্গে সঙ্গে তোমরা কি কি মাথায় আসে? তার মানে যদি থাকো বেতন বা আয়, বেতন লিখো না কারণ আয় লেখো, আয় যদি 100 টাকা হয় একটা খরচ হয়, আয়ের থেকে কিছু টাকা আমরা খরচ করি আয়ের টাকা থেকে, তারপর কিছু টাকা সঞ্চয় করি। এই সঞ্চয় দেখো 10% সঞ্চয় মানে 100 টাকা আয় হলে 10 টাকা সঞ্চয়, ক্লিয়ার? তাহলে খরচ কত 90 টাকা নিশ্চয়ই, তার মানে 100 টাকা আয় করলাম 90 টাকা খরচ করলাম, 10 টাকার উপরে রইল, ওকে? এবার কি বলছে, তার আয় 10% কমলো, মানে এর থেকে 10% কমে গেল, 10% কমে যাওয়া মানে কত 100 থেকে 10% কমে যাবে 90 টাকা হয়ে গেছে না? কিন্তু তার সঞ্চয় বলেছে কি একই থাকে, মানে আগে যে 10 টাকা করে সঞ্চয় করতো এখনো 10 টাকা করে সঞ্চয় করছে, তাই এখন সে আয় করে 90 টাকা, সঞ্চয় করে 10 টাকা, তাহলে কয় টাকা খরচ করে? 90 থেকে 10 টাকা বাদ দিলে 80 টাকা খরচ করবে না, বোঝা গেল? এরপর কি বলেছে, একই থাকে তবে তার খরচ কত কমবে? তাহলে দেখো খরচ আয় করতে 90 টাকা, এখন খরচ করছে 80 টাকা, তাহলে কত টাকা কমেছে? 10 টাকা কমেছে না? 10 টাকা কমলো, তাই 10 টাকা কমলো, খরচ 10 টাকা কমলো, খরচ আয় কত ছিল 90 টাকা ইন্টু কত 100%, তাহলে হ্রাস কত 0 0 কেটে দাও, কত হচ্ছে 100/9%, মানে এটা করলে দেখবে 11/1/9% হয়, বোঝা গেছে? তো তার মানে খরচ 11/1/9% কমে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এরপর আসছি আমরা নেক্সট অঙ্কে। কি বলছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত হবে? দেখো 17, তোমাদের আমার অ্যাজ এ নর্মাল পার্সন, আমি অঙ্ক কিছু বুঝি না, আমার কাছে যদি কেউ বলে যে প্রথমে 20% বেড়েছে পরে 30% বেড়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? আমার তো নর্মালি মনে হতে পারে যে 30 আর 20 50%, কিন্তু বাস্তবে তা হয় না। কেন হয় না বোঝাই দাও। ধরো পূর্বে দাম ছিল 100 টাকা, একদম প্রথমে দাম ছিল 100 টাকা, তার উপর কত পার্সেন্ট বাড়াইছো? 20% বাড়াইছো, তাহলে এর উপর যদি 20% বৃদ্ধি করো তাহলে মনে আছে তো এটাই 100 হলে 20% বৃদ্ধি মানে কত হবে? 120 না? ক্লিয়ার? তারপর দেখো বলেছে আবার 30% বাড়াইছো, আবার 30% বাড়াইছো, 30%, তাহলে কত হয় 120 ইন্টু 130
30% বৃদ্ধি মানে তো 130 বাই 100। এবার দেখো একটা জিনিস তোমাদের মাথায় মনে হতে পারে যে এইখানে 100 থেকে ডাইরেক্ট 120 লিখি, কিন্তু এখানে কেন 120 সাথে 30 যোগ করে দেই না? তার কারণ হচ্ছে এইখানে দেখো 100 আমরা যেহেতু পার্সেন্টেজের হিসাব করছি, তাহলে 100 থেকে 120 মানে 100 থেকে ডাইরেক্ট লেখা যায়। কিন্তু এখানে যদি 100 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের এইভাবে করতে হতো। বোঝা গেছে তো? তাহলে দেখো ক্যালকুলেট করো, এটা 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 দুটো শূন্য কেটে গেল, 13 12 কত হয়? 156। তার মানে আগে যদি দাম 100 হতো তাহলে এখন দাম কত? 156। তাহলে এখন দাম বৃদ্ধি পেয়েছে কত? 56 না? তাহলে আগে 100 হলে এখন 56 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে 56% বৃদ্ধি না? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার আসছে আমরা 18 দাগ। পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 20% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? খেয়াল করো, আগে ধরো দাম ছিল এটা কত? 18 দাগ, সরি, আগে দেখা গেলো দাম ছিল 100 টাকা। তারপরে কি হয়েছে? পেট্রোলের বাজেটের আগেও পরে, আচ্ছা প্রথমে কি 20% কি করেছে? বৃদ্ধি হয়েছে। তাহলে 20% বৃদ্ধি মানে কত হয়ে গেছে? 120 না? এটা কিন্তু 20%, হ্যাঁ, বৃদ্ধি। এরপরে কি হয়েছে? 10% হ্রাস পেয়েছে। এই যে -10% লিখলাম, তার মানে কি হতো? 120 ইন্টু 90% না? 90% কেন? কারণ 100% থেকে 10% হ্রাস হয়ে গেছে, না 90% হয়ে গেছে। তাহলে কত হচ্ছে? 120 ইন্টু 90 বাই 100, কাটাকাটি করো, না বরং কত? 108। তার মানে আগে যেটার দাম ছিল 100, এখন সেটার দাম হয়েছে 108, মানে কত কমেছে? 8, সরি বেড়েছে কত? 8 বেড়ে গেছে। তাহলে 100 টাকা যদি 8 বেড়ে যায় তার মানে কত? আগে 100, ভালো করে নাও, আগে 100 টাকা ছিল, এখন 108 টাকা হয়েছে, মানে বেড়েছে কত? 8 টাকা। কতর ভিতরে বেড়েছে? 100 ভিতরে, তার মানে কি 8% বৃদ্ধি। তাহলে ওভারঅল কি 8% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? নেক্সট 19 দাগের পরে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেলে মোট হ্রাসের হার কত? দেখো 19 দাগেটা, হ্যাঁ, একটা টিভির মূল্য আমি প্রথমে ধরলাম 100 টাকা ছিল, তার থেকে প্রথমে কত পার্সেন্ট হ্রাস করেছে? 40%। তারপরে তাহলে হ্রাস করলে কত? 60 টাকা হয়ে গেছে না? এরপর আবার দেখো কত পার্সেন্ট হ্রাস করেছে? 10% হ্রাস করেছে। তাহলে -10%, এটা -10%, তাহলে কত হচ্ছে? 60 ইন্টু 90%, তাহলে কত? 60 ইন্টু 90 বাই 100, কত? 54। তার মানে আগে যদি 100 ছিল, এখন কত হয়েছে? 54। তাহলে কমেছে না বেড়েছে? কমে গেছে। কত কমেছে? 100 থেকে 54 বদলি কত? 46 না? তার মানে 46% হ্রাস। তোর কত হবে? 46% হ্রাস। ওকে, আচ্ছা এই যে অঙ্কগুলো আমরা করলাম, কত দাগের থেকে বলছি? 17 দাগের থেকে শুরু করে 19 দাগ পর্যন্ত, এই যে 3টে অঙ্ক আমি যেভাবে বলেছি এইভাবে ছাড়াও তোমরা শর্টকাটে কিভাবে শিখতে সেটাও শুনে নাও। দেখো, ধরো কোনো একটা সংখ্যা a% বৃদ্ধি হয়েছে, তারপরে ফিরে পরে আবার b% বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, তাহলে ওভারঅল বৃদ্ধি মানে ওভারঅল কত পার্সেন্ট বৃদ্ধি হলো? a প্লাস বি প্লাস এ বি বাই 100% যদি দুটোই বৃদ্ধি হয়। ক্লিয়ার? বোঝা গেছে তো? এটাও বৃদ্ধি, এটাও বৃদ্ধি, তার মানে কত হচ্ছে? এটা এসে তখন কি সমতুল্য বা ওভারঅল, হ্যাঁ, সমতুল্য বৃদ্ধি। লিখে রাখো পাশে, সমতুল্য বৃদ্ধি। তোমরা এইভাবেও পড়তে পারো ডাইরেক্ট। আচ্ছা, আবার দেখো, ধরো +a% বেড়েছে, আবার আচ্ছা -a% হ্রাস পেয়েছে, পরে আবারও বা a% হ্রাস পেয়েছে, পরে b% হ্রাস পেয়েছে, দুটোই হ্রাস। তাহলে সমতুল্য হ্রাস কত? সমতুল্য হ্রাস হয় a প্লাস বি মাইনাস
AB বাই 100%। একবারও তোমরা করতে পারো, বোঝা গেল? কিন্তু একবারে করার থেকে আগে একবার করে তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করো। কারণ শোনো, অঙ্ক শিখতে গেলে প্রথমত যে কোনো একটা মেথড তোমাকে খুব সুন্দরভাবে শিখতে হবে। যেভাবে শেখাচ্ছি খুব সুন্দরভাবে তোমরা সেটা শেখার চেষ্টা করো। তারপরে এইগুলো যখন তুমি শিখে যাবে ভালো করে, তখন দেখবা এইগুলো তোমাকে আর আলাদা করে সূত্র লিখে শিখতে হচ্ছে না। কারণ সূত্র এইসব সূত্রের ট্রিকই না, যে অঙ্ক যত বেশি ট্রিক্স মুখস্থ করবা তত তোমাদের কি অঙ্ক টাফ লাগবে। কারণ আমাদের মুখস্থ বিদ্যা বেশিক্ষণ থাকে না কারোই, হ্যাঁ, তখন আমাদের অসুবিধা হবে। বুঝে লেখার চেষ্টা করো, তাহলে দেখবা আর ভুল হবে না। ওকে, যে কোনো অঙ্ক করতে পারবে। চলো এবার নেক্সট অঙ্কে যাই আমরা। আচ্ছা, 20 দাগ। দেখো, পরীক্ষায় পাস নাম্বার 36%, মানে কি মোট নাম্বার যদি 100 হয় তাহলে পাস করার জন্য দরকার কত? 36। এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। ইন্টারেস্টিং বিষয়, শোনো একটু কথা যেন। 20 দাগ, পাস নাম্বার কত? 5%, পাস হচ্ছে 36% পেলে পাস হয়ে যাবে। তাই একটা ছেলে পেয়েছে 190 কিন্তু ফেল করেছে। কত নম্বরের জন্য ফেল করেছে? দেওয়া আছে কত? 35 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে একে যদি আর 35 পেয়ে যেত তাহলে পাস করে যেত। পাস করে যেত মানে কি? তাহলে 36% পেয়ে যেত। তার মানে বলে দিয়েছে এই পুরোটা কার মান? এই 36%-এর মান। বোঝা গেল তো? তাহলে 36% মানে কত? 190 প্লাস 35। তাহলে 1% মানে কত? এটা যোগ করলে কত বলো তো? 225 বাই 36। সাইজে কি আমাদের কাছে? পরীক্ষার মোট নাম্বার কত? তো পরীক্ষার মোট নাম্বার কত? 100% না? কত হবে? 225 বাই 36 ইন্টু 100%। কাটাকাটি করো। দেখো 25 যদি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 25 হয়, 9 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটলে কত হয়? 25। তাহলে 25 গুণ 25 কত হয়? 625। মানে 625 নম্বরের পরীক্ষা ছিল। তাতে 190 প্লাস 190 পেয়েছিল ছেলেটা, 35 নম্বরের জন্য ফেল করেছিল। মানে কি 190-এর সাথে তুমি যদি 35 নম্বর যোগ করে দাও তাহলে কি ও পাস করে যেত। বোঝা গেছে? তার মানে 100, তাহলে শুধু 36 নম্বর পেয়ে যেত। তার মানে 36% মানে আমাদের দেওয়া আছে কত? 225। 1% মানে কত? 225 বাই 36। তাহলে 100% মানে কত? ক্লিয়ার তো? তাহলে দেখো নেক্সট অঙ্কে যাওয়ার চেষ্টা করি আমরা এখন। কি গরম! বাইশ দাগ, না সরি 21 দাগ। এক পরীক্ষায় পাস নাম্বার 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষা মোট নাম্বার কত? দেখো ছাত্রটা পেয়েছে কত? 30%। ও কি 10, ভালো করে বুঝবে। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে কি বলতো? 10 নম্বরের জন্য পাস করলো মানে যত নম্বর পাওয়া দরকার পাস করার জন্য তার থেকেও 10 বেশি পেয়েছে। তার মানে ও পেয়েছে তো 85, কিন্তু 85 পেয়েছে মানে কি 10 নম্বর বেশি পেয়ে গেছে। কার থেকে? 5 নম্বরের থেকে। 5 নম্বর যদি 30 হয় তাহলে নাম্বার কত? 10 নম্বর কম। মানে 85 তো 5 নম্বর তো 10 বেশি পেয়েছে, তাই না? তাহলে 30% পাস মানে কত? 85 মাইনাস 10। তাহলে 1% মানে কত হচ্ছে? 75/30। আর শেষে কি আমাদের কাছে? পরীক্ষা মোট নাম্বার। তাহলে 100% মানে কত? 75/30 ইন্টু 100%। দেখো একটা শূন্য কেটে দাও, আর 3 দিয়ে 25 করলে কত হবে? 75 কাটলে 25, 25 ইন্টু 10 কত? 250। তাহলে 250 নম্বরের পরীক্ষা ছিল। ওকে, পরীক্ষা না 250 নম্বরের ছিল। আচ্ছা, উত্তর আছে তো 250। বাস, এবার আছে 22 দাগ। ভেরি ইম্পর্টেন্ট 22 দাগ। প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো খুব সোজা আছে, জাস্ট বোঝার চেষ্টা করো। 22 দাগ। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমে দেয়। তুমি আগে প্রথমে বোঝো 20% মানে কত? 20/100 না? তার মানে 1/5।
দেখো অঙ্ক করতে করতে এগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করো, 20% মানে 1/5 হয়, বুঝা গেছে তো? দেখো মুখস্থ হয়ে যাবে করতে করতে। আচ্ছা দেখো, একটা হচ্ছে মূল্য, কোন একটা জিনিসের মূল্য, একটা হচ্ছে ব্যবহার, আর একটা হচ্ছে কি খরচ। প্রথমে কি বলেছে, 20% মূল্য বেড়েছে, তার মানে আগে যদি 5 টাকা থাকে, বৃদ্ধি পেলে কি বলেছিলাম, 5-এর সাথে এটা যোগ করে দেবো উপরেরটার সাথে, তাহলে 6 টাকা হয়ে গেছে। আর কি ব্যবহার 20% কমায় দেয়, মানে আগে যদি ব্যবহার 5 ছিল, কমেছে মানে কত, 5-এর থেকে 1 বাদ দেবো, তার মানে 4 হয়ে গেছে, বোঝা গেছে তো? তাহলে দেখো আগে 1 কেজির দাম 5 টাকা ছিল, 1 কেজির দাম 5 টাকা, তাহলে 5 কেজির দাম কত, 5 × 5 = 25 টাকা। আগে 1 কেজি, এখন 1 কেজির দাম 6 টাকা, এখন ব্যবহার করে 4 কেজি, তাহলে 6 কেজি, সরি 4 কেজির দাম কত 6 টাকা হিসেবে, 4 × 6 = 24 টাকা, বুঝতে পারছো? তাহলে কত কমাতে হবে, সরি কমেছে তো আমাদের খরচ, কত কমেছে, 1 কমেছে, কতর ভিতরে কমেছে, 25-এর ভিতরে, ইন্টু 100%, কাটাকাটি করে 25 কে 25, 4 × 25 = 100, তাহলে 4% হ্রাস হয়েছে, খরচ 4% হ্রাস করা হয়েছে, তাই দিয়েছে তো? তাহলে বলেছে কি ওই পরে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে, তাহলে 4% কমবে। আচ্ছা 23 দাগের পরে, দেখো কি বলেছে, যে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো। দেখো 40% ছাত্র কি ইংরেজিতে ফেল করেছে, 30% ছাত্র কি অঙ্কে ফেল করেছে, আর উভয় বিষয়ে ফেল করেছে কত, 15% ছাত্র। বুঝার চেষ্টা করো, দেখা গেল এইগুলো হচ্ছে সেই অঙ্কে ফেল করা ছাত্রছাত্রী, বা ইংরেজিতে কত 40%, এই 40% ছাত্রছাত্রী কি ইংরেজিতে ফেল করেছে, আর এই হচ্ছে ইংলিশে, না এটা হচ্ছে ইংলিশে, আর এটা হচ্ছে অঙ্কে, কত পার্সেন্ট টোটাল ফেল করেছে, অঙ্কে 30%। তাহলে বোঝার চেষ্টা করো, 40% টোটাল ইংলিশে আর 30% টোটাল ম্যাথে ফেল করেছে, আর 15% ছাত্রছাত্রী এরকম যারা অঙ্কেও ফেল করেছে, ম্যাথেও ফেল করেছে, সরি অঙ্কেও ফেল করেছে, ইংলিশেও ফেল করেছে। যা হোক, তাহলে দেখো এই টোটাল 40% ইংলিশের ভিতরে 15% তো উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে শুধু ইংলিশে ফেল করেছে কতজন, এই 40 - 15 মানে কত, 25% না, বুঝতে পেরেছো তো? আর এখানে টোটাল কত, 30, তার থেকে 15% তো উভয়, তাহলে কত, 30 - 15 মানে কত হচ্ছে 15%। আমার কথা বুঝতে পেরেছো? তোমাদের এগুলো না লিখলেও চলবে, জাস্ট বোঝার জন্য আমি লেখাচ্ছি, এগুলো শর্টকাটে করা যেতে পারে, বলবো সবই। তাহলে দেখো আলটিমেটলি এই 25%, এই 15%, এই 15% এরাই না কি করেছে, ফেল করেছে। তাহলে দেখো মোট ফেল করেছে কত, মোট ফেল কত, 25 + 15 + 15%, মানে 30 30 55%, 55% কি টোটাল ফেল করেছে। তার মানে যারা বাকি আছে তারা কি উভয় বিষয়ে পাস করেছে, তাহলে দেখো পাস করেছে কত, পাস করেছে কত হবে, 55 মাইনাস, সরি 55 বলছি 100, টোটাল তো 100 জন, তার থেকে 55 জন ফেল করে গেছে, তাহলে পাস করেছে কত, 45%। ওকে, ক্লিয়ার? বুঝতে দিতে এবার এদেরকে অঙ্কটা শর্টকাটে কিভাবে করে, এত কিছু লিখতে হবে না, পরীক্ষাতে তোমাদের কিছুই লিখতে হবে না, জাস্ট অঙ্কের অ্যান্সার টিকতে হবে। কিন্তু বোঝানোর চেষ্টা করছি, কারণ না বুঝলে তো তোমরা পারবে না, আগে তো শিখতে হবে অঙ্কগুলো না। দেখো একবার কি করবা, 40% প্লাস, প্রথমে অঙ্কে 40%, সরি ইংলিশে 40%, তারপরে কি ম্যাথে 30%,
তার থেকে কি 15% বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো 40 আর 10 70 মাইনাস 15%, 70 দিয়ে 60 55%, বুঝতে পেরেছো? তাহলে 55% কি ফেল করেছে, তাহলে পাস করেছে কত, পাস করেছে 100 মাইনাস 55, এটা ক্যালকুলেট তো করলে 45% হবে, বুঝতে পেরেছো তো? দেখো এরপরে মুছে দিই এটা, চব্বিশ নম্বর কি বলছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% ছাত্র হিন্দিতে পাস করে এবং 40% উভয় পেশায় পাস করে, তাহলে শতকরা কতজন ফেল করে? তাহলে এই দেখো পাস করে কতজন, একবার কত বাকি করে টোটাল কত, সরি ইংলিশে 60 হিন্দিতে 70 মাইনাস উভয় কত, ঠিক আছে কত হচ্ছে 60 70 130 মাইনাস 40 মানে কত হচ্ছে 90% পাস করে, তাহলে দেখো ফেল করে, হ্যাঁ ফেল করে কি হবে 100 মাইনাস 90 মানে কত 10% ফেল করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যদি সব পিকচারকে বোঝাতে এই টোটাল ছিল কি ইংলিশ, তো ইংলিশ হিন্দি, এটা হচ্ছে ইংলিশ টোটাল কত ছিল 60, আর ধরো এইটা হচ্ছে হিন্দি, হ্যাঁ হিন্দি হচ্ছে 70, তাই তো 60 70, আর এখানে কত 40, 40-তে 60 চলে গেলে এটা 20, সেটা এটা কত 30, 40 90, এই বাকি জন কত পাস করেছে। নেক্সট করি, হ্যাঁ কি গরম লাগছে। 25 দাগ, এক শহরে জনসংখ্যা 18,000 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? বোঝার চেষ্টা করো। দেখো এখন জনসংখ্যা হচ্ছে 18,000 1,80,000, 25 দাগ, এক বছর পরে জনসংখ্যা তাহলে কি দেখো 10% বেড়েছে, মানে 110% হয়ে গেছে, তাহলে এক বছর পর তো এই জনসংখ্যাটা হচ্ছে এই জনসংখ্যাটা, তারপরে আবার জনসংখ্যা বাড়ছে, মানে এর উপরে আবার 10% মানে 110% হয়ে যাচ্ছে, তার মানে আমরা কত পাচ্ছি 1,80,000 ইন্টু 110 গুণ 110 বাই 100 ইন্টু 100 না, বোঝা গেল? ক্যালকুলেট করো 0 0 0 0 0 0 0 0, তাহলে কত হচ্ছে 121 গুণ 1800, 18 কে 18, 18 গুণে 36 37, 18 কে 18 আর 3 কত হয় 18 3 21, তার মানে কত হচ্ছে 2,17,800 জন 2 বছর পরে হবে, বোঝা গেল? এরপরে আসছে 26 দাগ, আচ্ছা আজকে 26 দাগ করবো না, আজকে 25 দাগ পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো এর পরেগুলো করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমি যে যে অঙ্কগুলো করলাম তোমরা অবশ্যই নিজের থেকে প্র্যাকটিস করবা, ওগুলো একবার বোঝার চেষ্টা করবা, তারপর নিজের থেকে করবা, দেখবা কিছু কিছু আটকাচ্ছে, যেগুলো আটকাচ্ছে সেগুলো আবার দেখার চেষ্টা করবা যে কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তারপরে যদি তোমাদের যদি দেখার পরেও যদি আবারও যদি ভুল হয় বা যদি বুঝতেও মনে হয় যে পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, টাটা।